ওম শান্তি। জ্ঞান আমাদের আত্মার একটি বিশেষ গুণ এবং শক্তিও। আত্মা তাই নিজের গুণকে সহজেই চিনে নিতে পারে। আত্মা তার শরীর দ্বারা কর্ম করে আর কান দ্বারা জ্ঞানকে শ্রবণ করে সহজেই চিহ্নিত করতে পারে যে তার জন্য সঠিক জ্ঞান কোনটি। বর্তমান সময়ে জ্ঞানের অভাব নেই, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান বা ঈশ্বরীয় জ্ঞান আত্মার খুব ভালো লাগে, কারণ আধ্যাত্মিক জ্ঞান বা ঈশ্বরীয় জ্ঞানই হল আত্মার জন্য সঠিক জ্ঞান এবং পরিচিত জ্ঞান। তাই আধ্যাত্মিক জ্ঞান আত্মার খুবই ভালো লাগে। তাই আমাদের উচিত আত্মার যে জ্ঞান শুনতে আর ধারণ করতে ভালো লাগে তাকে সেই জ্ঞানই শোনানো উচিত। এতে আত্মা খুশি হয়। এত সুন্দর মন আমাদের, আর ভগবান আমাদের এত সুন্দর শক্তি প্রদান করেছেন, আর তার কি পছন্দ সেটা যদি আমরা রোজ দিতে শুরু করি, রোজ একটু একটু করে আধ্যাত্মিক জ্ঞান শোনাতে থাকি, তাহলে দেখব খুব সহজেই আমাদের জীবনের কোয়ালিটি বদলে গেছে। যদিও বদলাতে বাধ্য, কারণ আধ্যাত্মিকতার মধ্যে সেই শক্তির সম্পূর্ণ ভাণ্ডার রয়েছে। আমাদের এত সুন্দর মন, তার সুন্দর জিনিসই ভালো লাগে, সুন্দর জ্ঞানই তার পছন্দ হয়, আধ্যাত্মিক জ্ঞানই তার প্রিয় লাগে। তাই মনকে যদি ভালোবেসে তার প্রিয় জিনিসটি দেওয়া যায়, তাহলে দেখা যাবে মন আমাদের পরম মিত্র হতে শুরু করেছে, আর তা না হলে শত্রু। আজ মন আমাদের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। একটি সুন্দর কাহিনী আপনাদের শোনাব, যেখানে বোঝানো হয়েছে মন কিভাবে আমাদের শত্রু হচ্ছে, আবার কিভাবে মিত্র হচ্ছে। এক রাজা আর এক কাঠের ব্যবসায়ীর গল্প। এক রাজা আর এক কাঠের ব্যবসায়ীর মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। দুজনের মধ্যে খুবই সুন্দর মিল ছিল। খুব ছোট্টবেলা থেকে তাদের বন্ধুত্ব। রোজই তারা একসঙ্গে দেখা করে, যেটা বন্ধুদের মধ্যে হয়ে থাকে। আমরা যেমন বন্ধুদের সঙ্গে দেখা করি, একটা সুন্দর সময় কাটাই, ঠিক তেমনই। তো একদিন কি হলো, কাঠের ব্যাপারী তার কাঠের গোডাউনে গিয়ে কাঠের হিসাব করছিলেন যে কোন কাঠ কতটা আছে, কোন কাঠের স্টক শেষ হয়ে গেছে, কোন কাঠ কিনতে হবে ইত্যাদি। এভাবে হিসাব করতে করতে যখন চন্দন কাঠের স্টকের কাছে গেলেন, দেখলেন চন্দন কাঠ তো অনেক জমা রয়েছে। ভাবছে, এতে তো আমার অনেক টাকা আটকে রয়েছে। এত চন্দন কাঠ কে কিনবে, বা আমি বা কার কাছে বিক্রি করব? কাঠের ব্যাপারে ভীষণ চিন্তায় পড়ে গেলেন। সে এতগুলি দামি কাঠ এখন কি করবে? সাধারণ মানুষ তো কিনবে না, কারণ তাদের সামর্থ্যের বাইরে। তাহলে কে কিনতে পারে? ভাবতে ভাবতে তার মনে বিচার এলো, যদি কোনো ধনী ব্যক্তি মারা যায়, তাহলে তাকে জ্বালাবার জন্য সমস্ত চন্দন কাঠ কাজে লেগে যাবে। তাহলে সেই বড় ব্যক্তিটি কে? তার নজরে তার বন্ধুই সব থেকে বড় ব্যক্তি, কারণ তিনি একজন রাজা। চন্দনের কাঠ কেনা একমাত্র তারই সামর্থ্যের মধ্যে। রাজা তার ভালো বন্ধু, তারপরেও সে তার বন্ধু রাজার মৃত্যু কামনা করল। বুঝুন তাহলে, যেখানে লোভ চলে আসে সেখানে বন্ধুত্ব থাকে না, থাকে শুধু লোভ। তাই তো তার মনে একটাই বিচার যে রাজা যদি মারা যায়, তাহলে সমস্ত চন্দন কাঠ বিক্রি হয়ে যাবে আর আমার সমস্ত টাকা বেরিয়ে আসবে। এবার তার মনে এলো
রাজার তো এখনো মরার সময় হয়নি, তাহলে মরবে কি করে? তারপর ভাবতে থাকে, অন্য কোনো রাজ্য যদি তার ওপর আক্রমণ করে তাহলেও সে মরতে পারে, কিন্তু আশেপাশের সমস্ত রাজ্যের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, কেউ তাকে আক্রমণ করতে রাজি হবে না। দেখুন, লোভে পড়ে মন কোথায় যায়। তারপর তার মনে এই বিচার আসে যে যদি কেউ রাজাকে মেরে ফেলে তাহলেও তো আমার কাজ হয়ে যাবে, কিন্তু রাজাকে মারবে কে? রাজার রাজ্যে সমস্ত প্রজাই তো খুব খুশি, তাকে মারার মতন কেউ নেই, তাহলে কি করা যাবে? আমি যদি রাজাকে মেরে দিই, লোভ মানুষকে কত নিচে নিয়ে আসতে পারে। রাজার সঙ্গে আমার যে খুব ভালো বন্ধুত্ব সে কথা সবাই জানে, সেহেতু আমি রাজাকে মেরে দিলে কেউই আমাকে সন্দেহ করবে না। যদিও তার রাজাকে মারার মতন সাহস নেই, অথচ সে রাজাকে মারার জন্য নিকৃষ্ট কাজ করার মতো ছক বসে চলেছে। লোভ মানুষকে কত নিচে নামিয়ে নিয়ে আসে। তিনি দিনরাত একটি ভাবনাই ভেবে চলেছে যে রাজা মারা তো যাক, কিন্তু কিভাবে মারা যাবে? রোজকার মতো রাজার সঙ্গে দেখা করতে তো যাই, কিন্তু রাজাকে দেখে আর মনে মনে ভাবতে থাকে রাজা মরুক। বন্ধুর এই নেগেটিভ ভাইব্রেশন রাজার মনে পৌঁছে যায়। রাজাও বসে বসে ভাবতে থাকে, আমার বন্ধু তো একজন ধনী ব্যক্তি, তারও তো প্রচুর টাকা পয়সা, এত বড় কাঠের ব্যবসায়ী, এত টাকা পয়সা খরচ করার জন্য তার সামনে পিছনে কেউই তো নেই, তাহলে সে এত রোজগার কাদের জন্য করছে? তখন রাজার মনে বিচার আসে যে এ যদি মারা যায় তাহলে ওর সমস্ত সম্পত্তি রাজ্যের হয়ে যাবে, যেখানে ওর ভাগিদার কেউ নেই সেখানে সব সম্পত্তি তো রাজ্যেরই হবে। তাই রাজাও ভাবছে যে তার বন্ধু মারা যাক আর তার সম্পত্তি রাজ্যের হয়ে যাক। দুই বন্ধু একে অপরকে দেখছে আর মনে মনে ভাবছে, ও মারা তো যাক, কিন্তু কিভাবে মারা যাবে? একই বিচার নিয়ে দুই বন্ধুরই রাতের ঘুম চলে গেছে। সারাদিনেও নিশ্চিন্তে থাকতে পারছে না। রাজা তার রাজকর্মে মন দিতে পারছে না, আর কাঠের ব্যাপারে তার ব্যবসায় মন লাগাতে পারছে না। দুজনেই দুজনের মৃত্যু কামনা নিয়ে গভীর চিন্তিত। হঠাৎ একদিন কাঠ ব্যাপারী রাজার কাছে এলো, বলল, বন্ধু, আমাকে বাঁচাও। রাজা বলল, আমি বাঁচাবো? কি এমন বিপদে পড়লে যে তোমাকে বাঁচাতে হবে? আমার মনে চলা এক বিচার আমাকে দিনরাত অস্থির করে তুলেছে। রাজা বলল, এমন কোন বিচার তোমাকে অস্থির করে রেখেছে? তখন কাঠ ব্যাপারী বলছে যে, রাজা, কিছুদিন ধরে আমার মনে তোমাকে নিয়ে কুবিচার চলছে, যার জন্য আমি দিনরাত দুশ্চিন্তার মধ্যে আছি। আমার এই কুবিচারের জন্য প্রথমেই আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর এই সমস্যার সমাধান কেবল তোমার কাছেই আছে বন্ধু। রাজা বলল, ঠিক আছে, বলো। যখনই আমি আমার কাঠের গোডাউনে চন্দনের কাঠ পড়ে থাকতে দেখেছি, তখন থেকেই আমার মনে এই কুবিচার এসেছে, আর এই কুবিচার আমার মনকে এতটাই বিরক্ত করছে যে না দিনে স্থিরভাবে বসতে পারছি, না রাতে স্থিরভাবে ঘুমোতে পারছি। তুমি আমাকে রাস্তা দেখাও, যাতে এই চন্দনের কাঠ শেষ করে আমি আমার কুবিচার থেকে মুক্ত হতে পারি। রাজা তখন ভাবছে, এ যখন ক্ষমা চাইছে তখন আমারও ক্ষমা চেয়ে নেওয়া উচিত, কারণ আমার মধ্যেও তো একই রকম কুবিচার এসেছে। তখন রাজা বুঝতে পারল যে আমার মধ্যে এই কুবিচার
কোথা থেকে এলো। মনে মনে রাজা বলতে থাকলো যে তোর মনের নেগেটিভ ভাইব্রেশন আমার মনকে স্পর্শ করেছে, আর তাই তো আমার মধ্যেও নেগেটিভ বিচার চলে আসে। এবার দুজনেই বিচার করতে বসে গেছে যে এই চন্দন কাঠের কি করা যায়, কিছু তো একটা করতেই হবে, আর তারপরই আমরা দুজনে আমাদের কুবিচার থেকে মুক্ত হব। রাজা বললেন, আমার রাজমহলে সব কিছুই আছে, নতুন করে বানাবার কিছু নেই। তাহলে এক কাজ করা যাক, রাজমহলের পাশে একটি ফুলের বাগান আছে, সেখানে একটি মন্দির বানানো যাক। সেখান থেকে চন্দনের গন্ধও চারিদিকে ছড়াতে থাকবে, আর ভজন কীর্তনও হতে থাকবে। তাতে সুন্দর এক পরিবেশ তৈরি হবে। কাঠব্যাপারীর এই প্রস্তাব খুবই পছন্দ হলো, আর বলল, বন্ধু, যত শীঘ্র পারো কাজ শুরু করে দাও। কাঠব্যাপারী তার সমস্ত চন্দন কাঠ মন্দির তৈরির কাজে লাগিয়ে দিলেন, আর মন্দির তৈরির কাজও খুবই শীঘ্রতার সঙ্গে হতে থাকলো। এদিকে রাজা তার রাজকোষ থেকে টাকা পয়সা বার করে আনে বন্ধুকে দেবার জন্য। বলে, বন্ধু, এই নাও চন্দনের পয়সা। তো বন্ধু বলে, আমার পয়সা চাই না, কারণ এই পয়সার জন্যই আমার মনে তৈরি হয় কুবিচার। আমার এই পয়সা চাই না। রাজা বলল, তাহলে এক কাজ করি, এই পয়সা রাজ্যের গরিব মানুষদের কল্যাণে ব্যবহার করা যাক। দুজনের মধ্যেই যখন শুভ বিচার এলো, একজনের মন্দির বানানো আর অপরজনের ওই পয়সা গরিবদের কল্যাণে ব্যবহার করা, তখন গিয়ে দুজনের মন শান্ত হলো। ভাবার তো এটাই যে আমাদের মন যখনই অস্থির হয়ে ওঠে, তার মানে এই যে আমাদের মনে নিশ্চয়ই কোনো স্বার্থ বা কামনা অথবা নেগেটিভ বিচার অবশ্যই থাকে, যার কারণে মন অস্থির হয়ে ওঠে। তা না হলে মন অশান্ত হবার কোনো রাস্তাই নেই। তাই মনকে সর্বদা শুভ বিচারের দ্বারা বন্ধু বানান, নেগেটিভ বিচারে মনকে শত্রু না বানান। তাই কে বন্ধু আর কে শত্রু বিচার না করে সর্বপ্রথম নিজেকে নিজের বন্ধু বানান। দেখবেন আশেপাশের সবাই আপনার বন্ধু হয়ে গেছে। নিজের মধ্যে সর্বদা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করুন বা সুবিচার নিয়ে আসুন। দেখবেন আপনার ভাইব্রেশন আপনার পরিবারের সকলের মনকে স্পর্শ করবে, আর আপনার আশেপাশের সকলের মন স্পর্শ করবে। ফলে সকলের মধ্যে আপনার মতনই পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে বা শুভ ভাবনার তৈরি হচ্ছে, যা সকলের জন্য কল্যাণকারী। আর তখনই বাস্তবে রামরাজ্য তৈরি হবে। পরমাত্মার ছত্রছায়ায় নিজেকে